আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। ইসরায়েল যেভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে তার মূল উদ্দেশ্য যতটা না তাৎক্ষণিক হুমকি মোকাবেলা, তার চেয়ে বেশি তেহরানের রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠন বা ক্ষমতাসীন সরকারের পতন ঘটানো। এই উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়নে ইসরায়েল যেই পথ বেছে নিয়েছে তা এক ভয়ঙ্কর, ঝুঁকিপূর্ণ এবং বেপরোয়া জুয়ার নামান্তর। এর পরিণতি শুধুমাত্র ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপর্যয়কর হতে পারে। আর আগামীতে ইরানের পরিণতি বা এই অঞ্চলের পরিস্থিতি কোন দিকে যাবে তা অনেকাংশে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ভূমিকার উপর। বিস্তারিত আলী আহমেদ মাবরুরের প্রতিবেদনে। ১৩ জুন সকালে ইসরায়েল ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করে এবং এই আগ্রাসন মোতায়েন সহ দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলকে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বকে প্রায় প্রস্তুতিহীন অবস্থায় ফেলে দেয়। তবে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন মোটেই কোনো নিশ্চিত বিজয়ের নাম নয়। প্রথম দিনে ইরান তড়িঘড়ি করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে, শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার পর কমান্ড কাঠামো পুনর্গঠিত করে এবং পাল্টা হামলায় প্রবল প্রতিক্রিয়া জানায়। ইসরায়েলের প্রথম হামলায় 18 ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবের আকাশ জুড়ে আলো ছড়িয়ে দেয়। আঘাত হানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ কৌশলগত বিভিন্ন স্থাপনায় এবং ছিন্ন ভিন্ন করে দেয় ইসরায়েলের গর্বের আকাশ নিরাপত্তা ব্যবস্থা আয়রন ডোমকে। ইরানের এই দ্রুত পাল্টা জবাব স্পষ্ট করে দেয় যুদ্ধের শুরুতে ইসরায়েলের প্রাথমিক সুবিধা কতটা ক্ষণস্থায়ী ছিল। এখন দুপক্ষের কারো মাঝেই পিছু হটার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। যুদ্ধ দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে এবং ইরান ও ইসরায়েল উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। যুদ্ধের প্রথম কয়েকদিনে ইসরায়েলি সেনাবাহিনী মূলত ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলোর উপর হামলা চালায়। পাশাপাশি শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে। কিন্তু এখন চতুর্থ দিনে প্রবেশ করা এই যুদ্ধে পরিস্থিতি একেবারে বদলে গেছে। ইসরায়েল এখন শুধু সামরিক নয়, বরং ইরানের বেসামরিক খাত যেমন বিমান চলাচল, ইলেকট্রনিক্স ও মহাকাশ খাতের পাশাপাশি জ্বালানি স্থাপনা, শিল্প কারখানা, সরকারি ভবন এবং পুলিশ স্টেশনগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তীব্র প্রতিক্রিয়া পুরো ইসরায়েল জুড়ে বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি করেছে। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিব, হাইফা, আশকেলন, বাত-ইয়াম এবং অন্যান্য অঞ্চলে ব্যাপকভাবে আঘাত হানে, এমনকি আবাসিক ভবনেও হামলা চালায়। ইরান ইসরায়েলের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে এবং দেশের বিদ্যুৎ গ্রিডের একটি অংশ ক্ষয়ক্ষতি করেছে। ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এখনও বন্ধ রয়েছে, আর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দেশ জুড়ে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য মুজতবা জারেই বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের হামলা এবং এর পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার বদলা নিতে ইসরায়েলের দিমৌনা শহরের নিকটস্থ নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইরানের সামরিক হামলা চালানো উচিত। পারমাণবিক গণহত্যার হুমকি দূর করার অজুহাত দিয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধ শুরু করেছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনই তেল আবিবের প্রকৃত লক্ষ্য। ১৩ জুন থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেসব বক্তব্য ও বার্তা ইরানি জনগণের উদ্দেশ্যে দিয়েছেন তার মূল উদ্দেশ্য হল ইরানিদের বোঝানো যে এই যুদ্ধ ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে, ইরান নামক দেশের বিরুদ্ধে নয়। তার লক্ষ্য হল জনসাধারণকে তেহরানের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মুসলিম ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর অনারারি ফেলো এবং 1979 সালের পূর্বে ইরানের সাবেক কূটনীতিক ডক্টর শিরিন হান্টার এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, আমি বিশ্বাস করি ইসরায়েল আশা করছে যে তাদের হামলা ইরানি জনগণের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করবে এবং তা হয়তো তাদের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করাবে। ইসরায়েলের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল ইরানের বিভাজন। তবে অনেক বিশ্লেষকের মতে এই কৌশল ভ্রান্ত এবং শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য
বিপরীত ফল বয়ে আনতে পারে। ইসরায়েলের যুদ্ধকে ইরানিরা নিজেদের সরকার পতনের সুযোগ হিসেবে না দেখে বরং দেশটির বিরুদ্ধে একটি আগ্রাসন হিসেবে দেখছে। এই মুহূর্তে গোটা ইরান জুড়ে র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ নামক জাতীয়তাবাদী প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অর্থাৎ তেহরান সহ দেশ জুড়ে যত বেশি ইরানি রক্ত ঝরবে ততই ইরানিরা ঐক্যবদ্ধ হবে। এমনকি তারাও ঐক্যবদ্ধ হবে যারা 1979 সালের বিপ্লবের পর থেকে শাসন করা এই সরকারকে পছন্দ করে না। সবাই দেশের পক্ষে একাট্টা হয়ে যাবে। ইতোমধ্যে শত শত ইরানিকে হত্যার মাধ্যমে ইসরায়েল আবারও প্রমাণ করেছে তারা বেসামরিক নাগরিকদের হত্যা করতে মোটেই কার্পণ্য করে না, তা হোক গাজায়, লেবানন কিংবা ইরানে। ফলে ইসরায়েল বেসামরিক নাগরিকদের টার্গেট করা থেকে বিরত থাকে এই দাবিটিকে তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। ইরানের জনগণের ওপর এই অবৈধ হামলা কোনোভাবেই ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে গণবিদ্রোহ সৃষ্টি করবে না। ইরানিরা এখন আরও ঐক্যবদ্ধ ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। যারা রক্ষণশীল শাসন ব্যবস্থার বিপক্ষে বলতেন তারাও এখন দেশের পক্ষে এবং রাষ্ট্রের পক্ষে রাস্তায় নেমে আসছেন। এটি স্পষ্ট যে ইরান এবং তার উপদেষ্টারা এই বিষয়টি নিয়ে একটি ভয়ানক ভুল হিসাব কষেছে। ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরান পিছু না হটে বরং শক্তিশালী পাল্টা আঘাত হানার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করায় এখন সবার নজর ওয়াশিংটনের দিকে। ট্রাম্প প্রশাসন কি উত্তেজনা প্রশমনের জন্য এগিয়ে আসবে এবং ইসরায়েলকে সংযত করবে, সেই সঙ্গে আরব উপসাগরীয় দেশ তুরস্ক অথবা রাশিয়ার মাধ্যমে কূটনৈতিক ব্যাক চ্যানেল ব্যবহার করবে, নাকি হোয়াইট হাউস সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধে নামবে? এখনও পর্যন্ত ইসরায়েলের নীতি নির্ধারণী কোনো নির্ধারক বিজয় অর্জন করতে পারেনি এবং যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে এটি অর্জন করা হয়তো আর সম্ভব হবে না। এই বাস্তবতায় নেতানিয়াহু সম্ভবত যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে সর্বোচ্চ চেষ্টা করবেন, কারণ যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে ইরান সুবিধা পাবে এবং ইসরায়েল একা টিকতে পারবে না। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি চুক্তি চান, তবুও তিনি এই যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে শুধু আত্মরক্ষায় সীমিত রাখবেন এমনটা নিশ্চয়তা দেননি। ট্রাম্প প্রশাসনের ধারণা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এই সামরিক আগ্রাসন ওয়াশিংটনকে তেহরানের কাছ থেকে পরমাণু আলোচনা প্রসঙ্গে কিছু ছাড় আদায়ে সহায়তা করবে, যে আলোচনা চলতি বছরের এপ্রিল থেকে ওমানে শুরু হয়েছিল। তবে তেল আবিব যখন হোয়াইট হাউস এবং বহু মার্কিন আইন প্রণেতার সমর্থনে এই যুদ্ধ শুরু করল, তখন এক প্রকার প্রত্যাশিতভাবেই ইরান ৬ নম্বর পরমাণু আলোচনা পর্যায়ে অংশ নিতে অস্বীকৃতি জানায়, যা ইসরায়েল হামলার দুদিন পর অর্থাৎ ১৫ জুন থেকে মস্কোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইরান এখন আর উত্তেজনার হ্রাসের পথে হাঁটছে না, বরং প্রতিশোধ নেওয়ার মনোভাবেই অটল। ইরানিদের মধ্যে সাধারণ একটি বিশ্বাস গড়ে উঠেছে যে চলতি বছর ওমান ও ইতালিতে অনুষ্ঠিত পরমাণু আলোচনাগুলোতে যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে আলোচনা করেনি, বরং ট্রাম্প প্রশাসনের প্রকৃত উদ্দেশ্য ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তায় যুদ্ধ শুরু করে তাদেরকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেওয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলে কোনো ইতিবাচক ফলাফল আসবে এমনটা এখন আর তেহরান আশা করতে পারছে না। লুব বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ডক্টর রুজবে পরেসি এই প্রসঙ্গে বলেন, ট্রাম্প একটি গুরুতর ভুল করেছেন। তিনি ভেবেছিলেন ইসরায়েলের যুদ্ধকে সবুজ সংকেত দিয়েও নিজে সরাসরি জড়িয়ে না পড়ে তিনি একদিকে ইসরায়েলের নীরবভাবে সমর্থন দিতে পারবেন, আবার অন্যদিকে তেহরানকে আলোচনার আগে দুর্বল করাও সম্ভব হবে। কিন্তু বাস্তবে এই কৌশল পুরোপুরি বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন ও তেল আবিব যেখানে জোর দিয়ে বলছে যে তারা ইরানকে কখনোই পারমাণবিক বোমা অর্জন করতে দেবে না, সেখানে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের প্রতিক্রিয়ায় ইরান এরই মধ্যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়ে বসতে পারে। যুদ্ধ প্রকট হয়ে যাওয়ায় এরই মধ্যে ইরানের নানা মহলে উত্তর কোরিয়ার পথ অনুসরণ করে এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে। অনেক ইরানি মনে করছেন ইসরায়েলের আক্রমণ প্রমাণ করে দিয়েছে যে এনপিটিতে স্বাক্ষর করার পরও ইরান নিরাপদে থাকতে পারেনি এবং ইসরায়েলের মতো শত্রুরা এর সুযোগ নিয়েছে। ইরানের অভ্যন্তরে এই ভাবনাই এখন জোরালো হচ্ছে যে শুধু পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাই দেশকে নিরাপদ রাখতে পারে। ইরানের সর্বোচ্চ
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অতীতে বহুবার এনপিটির বিষয় সিদ্ধান্তটি ঝুলিয়ে রেখেছেন, আর ইরান এই দ্বিধার খেসারত দিচ্ছে। না তারা পরমাণু অস্ত্র তৈরি করছে, না পুরোপুরি শান্তিপূর্ণ পথে থাকতে পেরেছে। এবার ইসরায়েলের হামলার পর ইরান হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং খুব সম্ভবত তারা এখন পারমাণবিক বোমা তৈরির দিকেই এগিয়ে যাবে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিএস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।